আর এস বাংলা নিউজ 24 আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রিজাউল হালাদার। প্রথমে আসি রাজনৈতিক সংবাদ। দেশকে হাসিনা আমলে ফিরিয়ে নিতে চায় কারা? এই প্রসঙ্গে আমরা প্রথমে আসি মব জাস্টিস কি। দেখেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু যাওয়ার আগে তিনি বাংলাদেশে একটা মব জাস্টিস তৈরি করে গেছেন এবং এজন্য জনগণ তার উপর ক্ষেপে ছাত্র জনতা মিলে তাকে পতন ঘটিয়েছে। এটা কিন্তু বাস্তব কথা, এ বিন্দু মাত্র কোনো ভুল ব্যাখ্যা নেই। তবে এবার আসি কিছু বিশ্লেষণ নিয়ে। মব জাস্টিস কি? বাংলায় এর সঠিক অনুবাদ হতে পারে ভিড়ের বিচার বা জনতার গণবিচার। এটি এমন এক পরিস্থিতি যেখানে জনগোষ্ঠী কোনো ব্যক্তিকে সন্দেহ করে তাকে নিজে নিজে বিচার করে, ঘোরানো, নির্দেশ দিয়ে অত্যাচার করে, এমনকি হত্যা পর্যন্ত করে থাকে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই। মূল ধারণা: অদক্ষ আইন শৃঙ্খলা ব্যবস্থা দ্রুত বিচার না পেয়ে বা করে না, এমন ন্যায় বিচারের কারণে মানুষ নিজে নিজে নেওয়ার বিচারকে বিশ্বাস করে। ঝগড়া ও রুমার গুজব ছাড়াই, যেমন বাচ্চা অপহরণ বা অনৈতিক কাজের অভিযোগ, তখন মানুষ বেপরোয়া হয়ে ওঠে। বিচার পদ্ধতির ভীতি বা অসন্তোষ: যে সক্রিয় আইনি ব্যবস্থা না নিয়ে জনগণ রীতিমতো স্থির হয়ে ওঠে যে অভিনব রাস্তায় যেতেই হবে। বৈশ্বিক পরিপ্রেক্ষিত: আফ্রিকা, ঘন নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকাতে প্রায় দৈনন্দিন সমস্যা। আহ্লাদের ছুটে গিয়ে সন্দেহভাজনকে পিটিয়ে মারার ঘটনা ভয়ঙ্কর হারে বাড়ছে। বাংলাদেশ, এখানে মব জাস্টিস একটি ক্রমবর্ধমান উদ্বেগ। দুর্বল আইন প্রশাসন, সামাজিক বৈষম্য, গুজব ছড়িয়ে এসে মানুষের আত্মরক্ষার সতর্কতা বা প্রতিহিংসার স্বরূপ অনেক সময় ঘৃণ্য ঘটনা ঘটে থাকে। আইনি ও মানবাধিকার দৃষ্টিভঙ্গি: আদালতের অধিকার লঙ্ঘন, নির্দোষ প্রাথমিকভাবে টেল প্রবীণ কোয়ান্টিটি ধারণা থাকে। মব জাস্টিস এ ধারণাকে সত্য নাস্তার মতো টেনে ফেলে। বিচারহীনতা ও নির্যাতন, প্রমাণ ছাড়াই রায় এবং শাস্তিমূলক হিংসা একজনকে মৌলিক অধিকারের লঙ্ঘন। আইনের প্রয়োগে ব্যর্থতা, বিচারহীনতা, ধ্বংস, ভয় ছড়ানো, স্বৈরতান্ত্রিক বিচার ব্যবস্থা ঠেকাতে ব্যর্থতা কিনা তা প্রশ্নবিদ্ধ করে। ঘটনা ও উদাহরণ: আন্তর্জাতিক: নাইজেরিয়া অপহরণ সন্দেহে মানুষকে বাড়িতে আগুন দিয়ে মরিয়েছে, 16 জন নিহত। ক্যামেরুন ও ঘানা: চুরি বা সন্দেহজনতা হামলার অংশ নেয়। বাংলাদেশ: বাকশুদ্ধতা এলাকায় বিদেশিকে ডাকাত বলেই গণপিটুনি, পরে জানা যায় মিথ্যা। আইন প্রতিষ্ঠানের অবহেলা, পর্যাপ্ত আইনি প্রক্রিয়া না থাকলে জনগণ নিজে রূপ নেয় বিচারক। কেন এই ভয়ঙ্কর পরিস্থিতি? কারণ ও প্রভাব: ওভার রিয়েলাইজেশন, সন্দেহ, হত্যা, নির্যাতন ও সম্পত্তি ধ্বংস হয়। সামাজিক ভীতি প্রভাব: কেউ অভিযোগ করতে ভয় পায়, বিচার ব্যবস্থায় আর বিশ্বাস থাকে না। মানবাধিকার লঙ্ঘন, জীবন, স্বাধীনতা ও নিরাপত্তার মৌলিক অধিকার নিশ্চিহ্ন। ব্যাধি প্রতিকার কী করা যায়? আইন শৃঙ্খলা ও বিচার প্রক্রিয়া শক্তিশালী করতে হবে, দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে, সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো, গুজব ও আদগম্ভীর রায় না করে শিক্ষা দেবে। আইনতান্ত্রিক পদক্ষেপ নিতে হবে, অভিযুক্তদের বিচার করে কঠোর সাজা প্রদান, যাতে ভীতু ছাড়ায় না। সংক্ষেপে, মব জাস্টিস হল উদ্দেশ্য প্রণীত সহিংসা
অকার্যকর ও অন্যায়ের বিচার, যেখানে জনতা নিজে নিজে আইন করে থাকে। এটি আইনতন্ত্রকে পরিপন্থী, মানুষের মানবাধিকার লঙ্ঘন এবং সমাজে ভয়ের সংস্কৃতি তৈরি করে। আপনার জানতে ইচ্ছে হলে আমি বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা বিশদে টেকনিক্যাল রিপোর্ট বা মিডিয়ার রেফারেন্স দিতে পারি, যেটা বর্তমান বিশ্লেষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসুন আমরা কিছুটা বাংলাদেশের মব জাস্টিস নিয়ে বিশ্লেষণ করি। বাংলাদেশের সাম্প্রতিক মব জাস্টিসের ঘটনা। নারায়ণগঞ্জ, এপ্রিল 2025। এক তরুণকে ডাকাত সন্দেহে 20-25 জনের একটি জনতা দল ধরে ফেলে স্থানীয় বাজারে তার হাত বেঁধে পেটানো হয়। ফলাফল, তরুণটি পরে হাসপাতালে মারা যায়। পরে জানা যায় সে মানসিক রোগী ছিলেন। এবং আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন বরিশালের একটি ছেলে ছিল। ছেলেটি তিনিও ভারসাম্যহীন প্রতিবন্ধী ছিলেন, অর্থাৎ তার ব্রেনটে সমস্যা ছিল। তাকে কিন্তু চোর সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করে ফেলেছে। 2, খুলনা, মার্চ 2025। এক গার্মেন্টস কর্মীকে শিশু চুরির অভিযোগে বাজারে ধরে ফেলে জনতা। সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর কারণে হাজারো লোক এসে হামলা চালায়। ফলাফল, পুলিশ তাকে উদ্ধার করলে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু ঘটে। তদন্তে প্রমাণ মেলে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ছিল। 3, রংপুর, ফেব্রুয়ারি 2025। এক ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছিলেন। লোকেরা সন্দেহ করে সে সাইন্ডা ট্রাফিকার। হঠাৎ লোকজন এসে পিটিয়ে অচেতন করে ফেলে। ফলাফল, পরে জানা যায় তিনি স্থানীয় একটি এনজিওর কর্মী। কেন এই ঘটনাগুলো ঘটছে? কারণ ও ব্যাখ্যা। গুজব, সামাজিক মাধ্যমে বা ডাকাত এসেছে ধরনের গুজব দ্রুত ছড়িয়ে এবং শিশু চুরি ও ডাকাত এসেছে এই ধরনের গুজব ছড়িয়ে এসব ঘটনা ঘটে থাকে। দুর্বল আইন প্রয়োগ, পুলিশ অনেক সময় মতো পৌঁছায় না বা তদন্তে ধীরগতি। জনতার অবিশ্বাস, মানুষ আদালতের বিচারককে ধীর ও অকার্যকর মনে করে, তাই মানুষ নিজ হাতে আইনকে তুলে নেয়। সচেতনতার অভাব ও শিক্ষার অভাব, মানুষ জানে না যে এটি বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। কিভাবে প্রতিরোধ করা সম্ভব? আইনগত ব্যবস্থা, ফৌজদারি আইন অনুযায়ী গণপিটুনি বা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে 327/302 ধারার মামলা হতে পারে। সর্বোচ্চ মৃত্যুদণ্ড। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে উদাহরণমূলক সাজা দিতে হবে। সচেতনতার বৃদ্ধির উদ্যোগ, মোবাইল কোম্পানির মাধ্যমে SMS ক্যাম্পেইন চালানো যেতে পারে। গুজব কোনো কান দেবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। মব জাস্টিস শাস্তিযোগ্য অপরাধ। স্কুল, কলেজ, বাজার ও মসজিদের লিফলেট ও সভা করা। 3, মিডিয়া ও সাংবাদিকদের ভূমিকা। তথ্য যাচাই করে প্রচার করতে হবে। যে কোনো গুজব বা ভুয়া খবর শনাক্ত করে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। তবে আপনারা জানেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টার্মে মানুষ মব জাস্টিসে অনেক জড়িয়ে গিয়েছিল। কেননা তিনি এককভাবে প্রায় 17 বছর ক্ষমতায় থাকার পর মানুষ আইনের প্রতি অনাস্থা হয়ে পড়ে। কেননা যে বাংলাদেশে কিছু বিচার বহির্ভূত কাজ ছিল যেটা সম্পূর্ণ ভুয়া, তাই আইনকে কেউ মানত না। যেমন কি উদাহরণ? এর প্রধান উদাহরণ হলো যে দেখেন যে যুদ্ধ অপরাধের যে কিছু ঘটনা ছিল সম্পূর্ণ ভুয়া এবং অগণতান্ত্রিকভাবে এটি করা হয়েছিল। দেখেন এর প্রধান কারণ হলো, আপনারা দেখবেন দেলোয়ার হোসেন সাঈদী, তিনি কিন্তু যুদ্ধ অপরাধী ছিলেন না। তারপর তাকে ফাঁসি দিয়ে তাকে যাবজ্জীবন জেল দেওয়া হয়। এবং শুধু জেলই না, যখন দেখে তার ক্ষমতা যাবে এর আগে দেলোয়ার হোসেন সাঈদীকে সুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে ডাক্তার এমন ইঞ্জেকশন পুশ করে তিনি কিন্তু মারা যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে বাংলাদেশ কিন্তু সেই মব জাস্টিস থেকে কিছুটা ফিরে এসেছে, কিন্তু শেখ হাসিনা কিন্তু নেই।
এর আগে কিন্তু দেলার হোসেন সাঈদী কিন্তু একটা কথা বলেছিল, আমি বাংলার আকাশে একটা ঘন কালো মেঘ দেখতেছি, এই মেঘ যদি না কেটে উঠতে পারে তাহলে বাংলাদেশের কপালে অনেক দুঃখ আছে। কথাটা কিন্তু বাস্তব। যদি 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হতো তাহলে বাংলাদেশের একটা বিশাল ধরনের ক্ষতি হয়ে যেত। কিভাবে ক্ষতি হতো? আমরা ভারতের আগ্রাসনে পড়ে যেতাম এবং ভারত এই দেশটাকে একটা প্রদেশ হিসাবে ব্যবহার করত। অলরেডি করা হয়েছিল। যখন দেখছেন শেখ হাসিনার টার্মে এই বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট, এই রাস্তা নির্মাণ, তারপর আপনার রেল স্টেশন, সব কিছু বাংলাদেশকে মানে বেহুদাভাবে কোনো মূল্য ছাড়াই তারা নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে এবং সমস্ত ডিলগুলো ক্যান্সেল হয়ে গেছে। তা না হলে কিন্তু বাংলাদেশের কপালে দুঃখ থাকতো এবং এগুলো কিন্তু হয়ে যেত। বিনিময়ে আমরা কী পেতাম? আমাদের কিন্তু কিছু দেওয়া হতো না। আপনারা দেখেন, সামান্য পানি বন্টন, যে ফারাক্কাবাদ, সেখান থেকে যদি তাদের অনেক পানি হয় তাহলে তারা বাস ছেড়ে দেয়, বাংলাদেশে একটা প্রতিনিয়ত একটা বন্যায় সৃষ্টি করে দেয়, কৃত্রিম বন্যায় সৃষ্টি করে দেয় এবং শুধু বাংলাদেশের কিভাবে ক্ষতি করা যাবে এই ব্যস্ততাই তারা সব সময় লেগে থাকত। এবং আল্লাহর রহমতে আমরা এখন বর্তমানে একটা 24 সালে নতুন স্বাধীনতা পেয়েছি, যে স্বাধীনতার 50 বছরে আমরা স্বাধীনভাবে ভোগ করতে পারিনি। এখনও আমরা ভারতের আগ্রাসনে আছি। কীভাবে আছি জানেন? বাংলাদেশের কিছু অসাধু রাজনীতিবিদরা আছেন, তাদেরকে এখনও ভারতের আগ্রাসন থেকে মুক্ত করা যাচ্ছে না। তারা ভারতের চালে এখনও লাফাচ্ছে। কিন্তু একটা কথা বলি, আপনারা যে যদি আবার তাদের কথা মতো চলেন তাহলে বাংলাদেশে কিন্তু আবার মব জাস্টিস চালু হয়ে যাবে। অতএব বাংলাদেশকে আর মব জাস্টিসে কখনো পরিণত করা যাবে না এবং শেখ হাসিনাকে আর দ্বিতীয়বার বাংলাদেশে ফিরিয়ে আনার কোনো চেষ্টা কেউ করবেন না। আর যারা করবেন তারা বাংলাদেশের জনগণের হাতে লাঞ্ছিত হবেন এবং শেখ হাসিনার মতো আপনাদেরও কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। কেননা জনগণ কিন্তু এখন কেউ তা খায় না, কেউ তা করে না। যার যাত্রা সে খায়, যার যাত্রা সে করে। অতএব আপনারা যেই যাই বলেন আর যেই যাই করুন, ভেবে চিন্তা করবেন। দ্বিতীয়বার যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান তাহলে সেটা করবেন আপনাদের চরম ভুল। কেননা এই ভুলের মাসুল আপনাদের কিন্তু আজ হোক কাল হোক আপনাদের দিতেই হবে। তবে আমি মনে করি যে ডক্টর পিনাকি ভট্টাচার্য তিনি একটা কথা বলেছেন, ভদ্রলোকে বলেছেন যে দেশকে হাসিনার আমলে ফিরিয়ে নিতে চায় কারা, চিনে নিন তাদের মুখোশ। তিনি কিন্তু মুক্ত করে দিয়েছেন কারা কারা চায়। অর্থাৎ এই মব জাস্টিস আবার বাংলাদেশে যদি ফিরিয়ে আনে তাহলে বাংলাদেশে একটা করুণ পরিস্থিতি দেখা দেবে এবং বাংলাদেশের জনগণ কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না। দেখেন, রাস্তায় কিন্তু অনেক তাজা রক্ত দিয়েছে, অনেক গুলির সামনে দাঁড়িয়ে হাত উঁচু করে দাঁড়িয়েছে। তাই চিন্তা ভাবনা করে পা ফেলাবেন। আপনারাও যদি তাদের মতো দেশ ছেড়ে চলে যেতে না হয়, অতএব বাংলাদেশের সবার প্রতি ভালোবাসা দেখিয়ে আমি আমার ভিডিওটি এখানেই সমাপ্তি করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টের মাধ্যমে জানান এবং লাইক ও শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।